এজিং প্রসেসটাকে পুরোপুরি ডেসক্রাইব করতে পারেনি। বেশিরভাগ সায়েন্টিস্টের মতামত হচ্ছে এজিং হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট ফ্যাক্টর। কোনো একটা সিঙ্গেল কোনো ফ্যাক্টর এজিং এর জন্য রেসপন্সিবল না, এবং সেখানে কোনো ধরনের স্ট্যান্ডার্ড কোনো প্রসিডিউর নাই যে এই পার্টিকুলার এই কারণে প্রত্যেকের ক্ষেত্রে এইজিং প্রসেসটা সমানভাবে এক্সটেনচুয়েট হবে। ইনফ্যাক্ট এই এইজিং রিলেটেড যে থিওরি গুলো বেশিরভাগই এখনো আন্ডার মানে এখনো মিস্টেরিয়াস, হ্যাঁ, এখনো পুরোপুরি রিভিল না, আনরিভিল। কিন্তু যে বিষয়গুলো রিভিল হয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা বলছিলাম যে এইজিং বেশিরভাগ ক্ষেত্রে কিছু ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ফ্যাক্টর কম্বিনেশনে যে সমন্বয় ঘটে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলতে আমরা বুঝেছিলাম যে বডিলি যে বায়োলজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে, ইন্ডিভিজুয়াল বায়োলজিক্যাল কিছু ইনফ্লুয়েন্সার আছে, সেগুলো হচ্ছে এজিং এর জন্য রেসপন্সিবল। এরপরে কিছু এক্সট্রিনসিক ফ্যাক্টর আছে যেগুলো আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেগুলো এজিং এর জন্য রেসপন্সিবল। আমরা এরপরে থিওরিতে চলে গিয়েছিলাম। থিওরিতে আমরা পড়েছিলাম কিছু ট্র্যাডিশনাল থিওরি আর কিছু মডার্ন থিওরি। ট্র্যাডিশনাল থিওরি তারা বলে যে এইজিং হচ্ছে প্রিডিটারমাইন্ড, এইজিং প্রসেসটা প্রিডিটারমাইন্ড, জন্মের সাথে সাথে এটা ডিটারমিন হয় এবং এটা একটা নির্দিষ্ট প্রোগ্রামিং থাকে বডির যে জেনেটিক প্রোগ্রামিং, সেই নির্দিষ্ট প্রোগ্রামিং এর মাধ্যমেই এজিং প্রসেসটা হয়। আর মডার্ন থিওরি বলে যে ইটস ট্রু there is genetical program, genetically there are some programs, but there are also some other factors such as some environmental factor which can also contribute in age. Clear? জি ম্যাম। তারপর আমরা মডার্ন থিওরি পড়েছিলাম, তার মধ্যে দুটো থিওরি ছিল, প্রোগ্রাম এবং ড্যামেজ এরর থিওরি। ইমিউনোলজিক্যাল থিওরি পড়েছিলাম, ড্যামেজ থিওরির মধ্যে আমরা পড়েছিলাম ওয়্যার অ্যান্ড টিয়ার, রেট অফ লিভিং, ফ্রি র্যাডিক্যাল থিওরি পড়েছিলাম আমরা, তাই না? সোমাটিক ডিএনএ ড্যামেজ থিওরি পড়েছিলাম। সোমা মানে কি? বডি। বডি। সো ডিএনএ সরাসরি বডিলি স্ট্রাকচার যখন ড্যামেজ হয় সেটাকে আমরা বলবো সোমাটিক ডিএনএ ড্যামেজ থিওরি। এই অ্যাকর্ডিং টু দিস থিওরি ডাইরেক্টলি ডিএনএ সোমাটিক ড্যামেজ অকার্স। কখন হয় এই ডিএনএ সোমাটিক ড্যামেজ কখন হয় এবং এই ড্যামেজটা কন্টিনিউয়াসলি ঘটে যেটা কিনা আমাদের যে কোনো লিভিং অর্গানিজমে ইনক্লুডিং হিউম্যান বডি, যে কোনো লিভিং অর্গানিজম বা লিভিং সেল সেলুলার অর্গানিজমে কন্টিনিউয়াসলি এই ডিএনএ ড্যামেজ ঘটে। While most of these damage are repaired, some accumulate, some are accumulate. মানে এর মধ্যে এই যে ড্যামেজ হচ্ছে কন্টিনিউয়াসলি, কিছু রিপেয়ারিং মেকানিজম আছে যার মাধ্যমে কিছুটা রিপেয়ারিং হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটার একটা অ্যাকুমুলেশন ঘটে, মানে ড্যামেজের অ্যাকুমুলেশন, মানে হচ্ছে ড্যামেজের মাত্রাটা বেড়ে যায়। সোমাটিক ডিএনএ ড্যামেজ কিভাবে হয়? এখানে একটা টার্ম আছে টেলোমিয়ার। টেলোমিয়ার সম্পর্কে কোনো ধারণা আছে কিনা তোমাদের? এটা হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত। এটা ডিএনএ এর একটা স্ট্রাকচার, তাই না? ডিএনএ স্ট্রাকচার। আচ্ছা আমরা একটু দেখি
What is telomere? Telomere are the filaments. So they are microfilaments, filaments of DNA. So telomere is actually the part of DNA which make up the end of the chromosome. So এই টেলোমিয়ার হচ্ছে যেটা কিনা ডিএনএ এর পার্ট, এটা একেবারে ক্রোমোজোমের যে এন্ড সেটা তৈরি করে। তো হয় যে আমাদের তো সেল কন্টিনিউয়াসলি কি হয়, ডিভিশন হয়, তাই না? সেল, আমাদের যে সোমাটিক সেলগুলো যখন ডিভাইড হতে থাকে, প্রতি ডিভিশনে কিছু পরিমাণ ন্যাচারাল শর্টেনিং হতে থাকে। ন্যাচারালি এই ডিএনএ যে এন্ড বা ক্রোমোজোমের যে এন্ড অংশ which is called telomere, it usually shortens, মানে প্রতিবার ডিভিশনে কিছু কিছু পরিমাণ টেলোমিয়ার কি হতে থাকে, শর্ট হতে থাকে। সো তার মানে আমরা বলতে পারি যে যত বেশি সেল ডিভিশন তত বেশি শর্টেনিং অফ দ্য টেলোমিয়ার অ্যাকর্ডিং টু টেলোমিয়ার শর্টেনিং থিওরি। সো টেলোমিয়ার শর্টেনিং is highly associated with, highly positively associated with সেলুলার ডিভিশন। সেল যত বেশি ডিভাইড হবে টেলোমিয়ার তত বেশি শর্ট হতে থাকবে। সো কনসিকুয়েন্টলি যেটা হয়, the length of the telomere in the cells of older people tend to be shorter than the younger people, right? Obviously. So যারা younger people, যেহেতু তাদের সোফার লাইফ স্প্যান, মানে তাদের আমরা যদি ক্রনোলজিক্যাল এজ ধরি, সেক্ষেত্রে যেহেতু তাদের এজ কম, অল্প সময়ের মধ্যে তাদের সেলুলার ডিভিশন কম হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যারা বয়স্ক, তাদের যেহেতু সেল ডিভিশনের মধ্যে দিয়ে তারা বেশি গিয়েছে বা প্লাস অন্যান্য ফ্যাক্টরের কারণে টেলোমিয়ার লেন্থ ইয়াঙ্গার পিপলের চেয়ে বয়স্কদের কি থাকবে, অপেক্ষাকৃত ছোট থাকবে। সো এইভাবে ছোট হতে হতে থাকলে এক সময় যেটা হবে যে once the telomere reach a certain minimum size, they can cause the cell to become senescent. মানে হচ্ছে টেলোমিয়ার শর্ট হতে হতে সেটা মানে একেবারে মূল ডিএনএ, যেটা একেবারে ডিএনএ যে বডি যে অংশটা, সেটাকে যখন আক্রান্ত করে, যখন একেবারে ডাইরেক্ট ডিএনএ ড্যামেজ হয়, তখন এই সেল গুলো কি হয়, এটার একটা ন্যাচারাল প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এই সেলুলার সিনেসেন্স ঘটে। এর আগে আমি সেলুলার সিনেসেন্স সম্পর্কে তোমাদের বলেছিলাম, এখন আমাকে বলো হোয়াট ইজ সেলুলার সিনেসেন্স? ভুলে গেছো? ভুলে গেলে হবে? আচ্ছা, সেলুলার সিনেসেন্স হচ্ছে সিজেশন বা স্টপিং, হ্যাঁ, অফ কি বলো, বা লোয়ারিং সেল ডিভিশন, রাইট। সো প্রসেসটা হচ্ছে যখন আস্তে আস্তে সেল ডিভিশনের মাত্রা কমে যাবে, একবারে স্টপ হয়ে যাবে, সেটা আমরা বলবো সেলুলার সিনেসেন্স। সো সেল ডিভিশন স্টপ না করা পর্যন্ত তো আসলে কোনো উপায় নেই, যত বেশি সেল কি হবে, ডিভিশন হতে থাকবে, টেলোমিয়ার আরো ছোট হতে থাকবে। সো বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এই সেলুলার সিনেসেন্স ঘটে। সো ডিএনএ যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, বডির প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে সেলগুলো ডিভিশন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এখন আমরা জানি সেল ডিভিশন বন্ধ হয়ে গেলে ডিএনএ ড্যামেজ প্রোটেক্টেড হবে। সেল ডিভিশন যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ হয়, সেটার কি রিপেয়ার মেকানিজম কাজ করবে ঠিকঠাক? না ম্যাম। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা কি আসলে এজিং এর সাথে রিলেটেড না? জি ম্যাম। জি ম্যাম। তো এক মানে অধিক গতি
মানে বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু স্যাক্রিফাইস করা। মানে যদি ডিএনএ যদি ডাইরেক্ট ডিএনএ ড্যামেজ হতে থাকে, that person will die within few days, could be, যদি সেভাবে চলতে থাকে, or within few months. But যদি সেলুলার সিনেসেন্ট যদি সেলগুলো সিনেসেন্ট হয়ে যায়, at least তার এজিং প্রসেসটা এক্সেন্চুয়েট হলেও তার লাইফটা কিন্তু থ্রেটের মধ্যে থাকবে না। সো এটা হচ্ছে বডির একটা ন্যাচারাল মেকানিজম অ্যাকর্ডিং টু দিস থিওরি। বুঝেছো? এটা আমার কথা না, এটা হচ্ছে থিওরির কথা। খেয়াল করো, আমি জিনিসটা আরেকবার একটু বলি। সো টেলোমিয়ার শর্টেনিং থিওরি, টেলোমিয়ার শর্টেনিং থিওরিতে যেটা বলে যে টেলোমিয়ার হচ্ছে এক ধরনের মাইক্রোফিলামেন্ট যেগুলো ডিএনএর একেবারে মাথার দিকে থাকে। যেমন এটাকে আমরা একটা শু লেসের সাথে তুলনা করতে পারি। আমরা আগে যে জুতাগুলো পরতাম, খুলে পরে যেতাম, বা এখনো আছে, কেটস বা কিছু শুয়ের মধ্যে কিছু লেস থাকে, তাই না? শু লেস গুলো থাকে। সেই শু লেসের একেবারে কোনায় নিচের দিকে কি থাকে? একটা প্লাস্টিকের একটা পার্ট থাকে না, ছোট মতো? জি ম্যাম। ওইটা যদি না থাকতো তাহলে কি হতো? যে শু যে স্ট্রিংটা সেটা খুলে খুলে যেত, তাই না? ড্যামেজ হয়ে যেত। কথা বলো না কেন তোমরা? জি রেসপন্স ম্যাম। করো। তাহলে এই টেলোমিয়ার আমাদের ডিএনএটাকে সেভাবেই প্রোটেক্ট করে এন্ডিং। তো সেই টেলোমিয়ার যখন ড্যামেজ হতে থাকে, যখন টেলোমিয়ারটা ড্যামেজ হবে, তখন ডিএনএ যে সোমাটিক যে রিজন, যে সোমা বা যে বডি, সেটা আক্রান্ত হবে। এবং ডিএনএ ড্যামেজ হলে আমরা জানি, ডিএনএ ড্যামেজ হলে আমাদের লাইফ কিন্তু সেটার মধ্যে পড়ে এবং সেটা কন্টিনিউয়াস ড্যামেজ হয়। তো সেটাকে স্টপ করার জন্য সেল ডিভিশন কি হয়ে যায়, একটা পর্যায়ে ধীর গতিতে যায় অথবা বন্ধ হয়ে যায়। সো এই যে সেলুলার সিনেসেন্স আমরা দেখেছি এর আগে, যে সেলুলার সিনেসেন্স হচ্ছে একটা রিজন ফর এক্সেন্চুয়েটিং এজিং ইন হিউম্যান সেল। খেয়াল করো, একটা হিউম্যান সেল ক্যান ডিভাইডেড অ্যাপ্রক্সিমেটলি 50 to 60 times before the cell division ceases. মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। After this limit, the DNA damage may occur. So এই যে হিউম্যান বডির, মানে এটা হচ্ছে একটা গড় একটা ধারণা। কোন সেল, কোন স্ট্রাকচারাল সেল হয়তো বা কিছুটা কম, কোন স্ট্রাকচারাল সেল হয়তো বা কিছুটা বেশি ডিভিশনের অবস্থায় যেতে পারে, কিন্তু গড় পড়তা একটা লিমিট হচ্ছে 50 to 60 times. সো একটা হিউম্যান সেল 50 to 60 টাইমস যদি সেল ডিভিশনের আন্ডারে যায়, ঠিক আছে, তারপরে যে এই সিনেসেন্স ঘটে বা সেল ডিভিশন সিজ হয়, এই লিমিটটাকে বলা হয় হেফ্লিক লিমিট। হেফ্লিক হচ্ছেন একজন সায়েন্টিস্ট, বিখ্যাত একজন সায়েন্টিস্ট। তিনি এই বিষয়টাকে, তার নাম অনুসারে এই লিমিটটাকে বলা হয়েছে হেফ্লিক লিমিট। হেফ্লিক লিমিটটা কি? দ্যাট হিউম্যান সেল, এখানে হিউম্যান, পার্টিকুলারলি হিউম্যান সেলের কথা বলা হয়েছে, অন্য কোনো অর্গানিজম না, অন্য কোনো স্পিসিস না। হিউম্যান স্পিসিস তাদের সেলগুলো সর্বোচ্চ তাদের মানে হোল লাইফ টাইমে সিনেসেন্ট হওয়ার আগ পর্যন্ত ম্যাক্সিমাম 60 টাইমস সেল ডিভিশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, কিন্তু 60 টাইমস এর বেশি বডি সেটাকে আর অ্যালাউ করে না, কারণ 60 টাইমস এর পরে দেখা যায় তার ডিএনএ ড্যামেজ শুরু হয়। সো সেই ডিএনএ ড্যামেজটাকে স্টপ করার জন্য সেল ডিভিশন স্টপ হয়ে যায়। সো telomere shortening therefore has been identified as a factor that could contribute to aging. So telomere shortening কে এই এজিং এর একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কি করা হয়, ধরা হয়। যেহেতু টেলোমিয়ার শর্টেনিং হচ্ছে ইচ অ্যান্ড এভরি
সেল ডিভিশনে, সেটাকে স্টপ করার জন্য সিনেসেন্স হয়, আর সিনেসেন্স হলে সেটাই হচ্ছে এজিং প্রসেস। এই ছবিটা দেখলে একটু ক্লিয়ার হবে। প্রথম থেকে শেষ ছবি আমরা যদি একটু খেয়াল করি, ছবিটা দেখা যাচ্ছে কিনা, এখন বোধহয় একটু ক্লিয়ার। জি ম্যাম। তো প্রথম লেফট কর্নারের যে ছবিটা, সেখানে একটা ইনট্যাক্ট হেলদি টেলোমিয়ার যুক্ত একটা ডিএনএ দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো ব্রাউনিশ গ্রেইশ যে কালার, গ্রে কালার। তো একেবারে ডিএনএ দুই পাশে ক্লিয়ার, টেলোমিয়ার ইজ ভেরি ক্লিয়ার। তো সেল ডিভিশন হলো, নেক্সট সেল ডিভিশনে দেখো টেলোমিয়ারের অবস্থা কিছুটা কমে গেল, যেটা হোয়াইট দিয়ে বোঝানো হয়েছে এখানে। এই অংশটা গ্যাপ, দ্যাট মিনস হোয়াইট অংশটা মানে হচ্ছে এতটুকু ক্ষয় হলো। তারপরে তার পরবর্তী সাবসিকুয়েন্ট ডিভিশনে টেলোমিয়ার একেবারে নাই বললেই চলে, অল্প কিছুটা রয়ে গেল। এরপরে আরেকটা কপিতে দেখা গেল যে একেবারে টেলোমিয়ার খালাস, খতম। এখন বাকি যে অংশটা সেটা হচ্ছে ডিএনএ সোমাটিক স্ট্রাকচার। সো পরবর্তী ডিভিশনে কি হবে? ডাইরেক্ট সোমাটিক স্ট্রাকচার ক্ষয় হতে থাকবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তো এই পর্যায়ে সেলুলার রেপ্লিকেশন কি হয়ে যায়? সিজ হয়ে যায় অটোমেটিক্যালি। সো এটা একটা ডিফেন্স মেকানিজম টু রেস্কিউ আওয়ার ডিএনএ, যাতে ডিএনএ কি না হয়, ড্যামেজ না হয়। সো এইটাই হচ্ছে সেই থিওরি। After significant shortening of telomere, genetic mutation occur. মিউটেশন শব্দটার সাথে পরিচিত তোমরা? জি ম্যাম। জেনেটিক মিউটেশন কি? ম্যাম, জিনের একটা পার্ট অন্য একটা পার্টের সাথে অ্যাটাচড হওয়া। না, মিউটেশন হচ্ছে সোজা হিসাবে যেটা বলি যে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত বা অ্যাবনর্মালিটি। সবচেয়ে বেটার ওয়ার্ড হচ্ছে অল্টারেশন বা অ্যাবনর্মাল। যেমন আমরা অনেক ধরনের ডিজিজ দেখি যেগুলো কিন্তু জেনেটিক মিউটেশনের একটা ফল, নট নেসেসারিলি অ্যাসোসিয়েটেড উইথ এইজিং। যেমন অনেক কনজেনিটাল ডিসঅর্ডার আছে, অনেক কনজেনিটাল ডিজিজ আছে যাদের কারণ হচ্ছে জেনেটিক মিউটেশন, যদিও সেগুলো এইজিং এর সাথে রিলেটেড না। সো জেনেটিক মিউটেশন বললে আমরা যেটা বুঝবো যে মূলত ডিএনএর অল্টারেশন, ডিএনএর পরিবর্তন, এবং এই ডিএনএর অল্টারেশনের ফলে বিভিন্ন ধরনের ডিজিজ প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই। সো এই যে টেলোমিয়ার ক্ষয় হতে হতে, যেটা অলরেডি আমি বলে ফেলেছি, এখানে লেখা আছে, সেজন্য আমি আবার বলছি যে significant shortening of telomere, genetic mutation can occur and accumulate with the increasing age, causing cell to deteriorate and malfunction. In particular, damage to mitochondrial DNA. যদি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি সেক্ষেত্রে মিউটেশনের মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে যদি মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হয়, স্বাভাবিকভাবেই এজিং প্রসেসটা খুব দ্রুত এগিয়ে যাবে, তাই না? জি ম্যাম। দেখো এখন বুঝতে পারছো কিনা, সবার কোনো কোয়েশ্চেন আছে কিনা?
অলরেডি আমরা এই পয়েন্টটা অলরেডি আলোচনা করে ফেলেছি। সো এখানে এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে সো দ্যাট ইউ ডোন্ট ফরগেট দ্যাট। এবং তোমাদের অনেক সময় এই সেল টার্নওভার বা সিলেকশন তোমাদের শর্ট নোট হিসেবে আসে পরীক্ষায়। সেই ক্ষেত্রে যখন শর্ট নোট হিসেবে আসবে তোমাদের এই বিষয়টা আসলে জানা দরকার। আমরা জানি আমাদের আমাদের বায়োলজিক্যাল ফাংশনকে অপটিমাল রাখার জন্য সেল ডিভিশন একটা অন্যতম একটা কি ক্রাইটেরিয়া। সেল ডিভিশন থাকতে হবে, এটা গ্রোথের জন্য হোক, রিপেয়ারের জন্য হোক, রিপ্লেনিশের জন্য হোক, রিফ্রেশমেন্টের জন্য হোক। আমাদের স্ট্রাকচারাল যে আমাদের যে গঠন এবং বৃদ্ধি, আমাদের গঠন এবং বৃদ্ধির জন্য সেল ডিভিশন খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? যদি সেল যদি ডিভাইড না হয়, বিশেষ করে সোমাটিক সেলের ডিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা আমাদের শরীরে যদি সেল ডিভিশন না হতো সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড় হতে পারতাম না, যে কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ রিপেয়ার কোনো মেকানিজম থাকতো না। সেটার জন্য ধরো অর্গানিক যে রিপেয়ার মেকানিজম আছে, অর্গানিক বা ন্যাচারাল যে রিপেয়ার মেকানিজম, সেটা পুরোপুরি ডিভাইড করে এই সেল ডিভিশনের উপরে। So cell division is an essential function that leads to ম্যাডাম কি নাই? রিফাত, মামা ওই যে রবিন স্যারের ক্লাসটা করছিলাম পুরো, কিন্তু ওই যে অ্যাটেন্ডেন্সের সময় হয়েছিল, কল আসছিল, পরে আইসা দেখি তোরা কথা বলছিস। ওটা মনে হয় অ্যাবসেন্ট দিছিস না, মানে একটু দেখে দিস। আচ্ছা। রিফাত ম্যাম এতক্ষণ কি পড়াইছে? সামারি কর। রিফাত বল।
শুনি নেই মামা। আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম তো আমরা যেটা দেখছিলাম যে সেল ডিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অবভিয়াসলি, মানে এটার কোনো বলার অপেক্ষা রাখে না যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিফারেন্ট অর্গানিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট, মানে ওভারঅল আমাদের বডিলি ডেভেলপমেন্টের জন্য, গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য সেল ডিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের কি মনে হয় যে এই যে সেল ডিভিশন, সেটা যদি কেয়ারফুলি রেগুলেটেড না হয় সেক্ষেত্রে কি হতে পারতো? ক্যান্সার বা টিউমার হতে পারতো, অ্যাবনর্মালিটিস দেখা যেত। রাইট, ক্যান্সার টিউমার, কিংবা ধরো এরকম যদি হয় যে সেল ডিভিশন যদি একেবারে যদি রেগুলেটেড না থাকতো, তখন একজন পার্সন একেবারে জায়ান্ট আকারে হয়ে যেতে পারতো না? সিম্পল গ্রোথ ডেভেলপমেন্টের কথা চিন্তা যদি করি, জি ম্যাম, হতে পারতো, জায়ান্ট তাই না? অথবা ডর্ফ হতে পারতো। রাইট, যদি ডর্ফও হতে পারতো যদি প্রপার না হয়, সেক্ষেত্রে ডর্ফ। যদি এক্সেসিভ ডিভিশন হতেই থাকে এবং কোনো কন্ট্রোল নাই, সেক্ষেত্রে জায়ান্টও হতে পারে, তাই না? আর আরেকটা যেটা বললাম, যেটা ক্লিনিক্যালি আমরা যেটা দেখি, সেটা হচ্ছে যে ক্যান্সার ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের টিউমার ডেভেলপমেন্ট খুব কমন। সো এই যে সেল ডিভিশন যদিও খুব ইম্পর্টেন্ট, বাট দিজ আর ভেরি কেয়ারফুলি রেগুলেটেড, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সেলগুলো ডিভাইড হচ্ছে, প্রত্যেকটা সেলের জন্য তার যে জৈবিক যে আহ, যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো রেগুলেট করার জন্য এনার্জি লাগবে না? জি ম্যাম। সো যত বেশি যদি আনকন্ট্রোল ডিভিশনের পর্যায়ে যায়, যদি আনকন্ট্রোলি ডিভাইড হয়ে হয়ে প্রচুর পরিমাণে সেল তৈরি হয়, সেগুলোর প্রয়োজনীয় যে বায়োলজিক্যাল যে ফুয়েল, সেটা কোত্থেকে পাবে তারা? তো সেখানে তাদের একটা এনার্জি ডেফিসিয়েন্সি হবে ডেফিনেটলি, তাই না? জি ম্যাম। এবং ধরো একটা স্ট্রাকচার, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনে, যেমন কোনো আমাদের অর্গান দেখা যায় যে এনলার্জ হয়ে যায়। তো একটা অর্গান এনলার্জ হয়ে যাওয়া মানে স্বাভাবিক তার সাইজ বা শেপ থেকে যখন সে ডেভিয়েট হয়ে বড় হয়ে যায় বা শেপ চেঞ্জ হয়ে যায়, তো যত বেশি বড়, তার মানে কি এই যে সে তত বেশি ফাংশনিং? নাকি আমরা বলবো যে একটা স্ট্রাকচারের, একজন হিউম্যান বিং এর একটা নির্দিষ্ট, ধরি যে কোনো একটা অর্গান, এটার একটা মেজারমেন্ট আছে না, সেটা বড় কিংবা ছোট থাকলে সেটাকে আমরা লেস ফাংশনিং হিসেবেই পেয়ে থাকি। ট্রু, রাইট? সো এরকম যদি একটা প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রেগুলেশন ইন দ্য সেল ডিভিশন ফর হিউম্যান বিং, অ্যান্সার করতে পারবা?
অথবা এরকম যদি প্রশ্ন থাকে যে what is the significance of cell division and regulation of the cell division in human being, তাহলে পসিবল অ্যান্সার কি হতে পারে? পসিবল অ্যান্সার কি হতে পারে বলো একজন। এখানে দুটো পার্ট আছে, হ্যাঁ একটু খেয়াল। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন এন্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রোল ওভার দ্য সেল ডিভিশন। রিফাত না, অন্য কেউ একজন বলো, অন্য কেউ একজন বলো। স্লাইডটা তোমাদের সামনে আছে, সেটা দেখেও বলতে পারো। এটা কমন সেন্সের বিষয়, তুমি কমন সেন্স ইউজ করেও বলতে পারো। ম্যাম সেল ডিভিশন ম্যাম ইম্পর্টেন্স হচ্ছে গ্রোথের জন্য, আর যদি আমরা আর সেল ডিভিশনকে কন্ট্রোলের ইম্পর্টেন্স হচ্ছে ম্যাম যেন আনওয়ান্টেড সেল We don't ডিভিশন না control. হয়। Just a minute. We don't control the division. Naturally, it is controlled. হ্যাঁ আচ্ছা, এনিওয়ে বলো। হ্যাঁ, কন্ট্রোলটা কেন প্রয়োজন? ডিভিশন is required for growth and development, দুইটা জিনিস। ম্যাম অ্যাবনর্মাল গ্রোথ কে কন্ট্রোল করার জন্য ম্যাম। অ্যাবনর্মাল গ্রোথকে এক কথায় উত্তর না দিয়ে জিনিসটাকে আরেকটু ব্যাখ্যা করে বলো। ম্যাম প্রয়োজন অনুযায়ী মানে আমাদের যতটুকু গ্রোথের প্রয়োজন ততটুকুই যেন হয়, এর বেশি যেন না হয়। যদি বেশি হয় সেক্ষেত্রে ম্যাম যদি বেশি হয় সেই ক্ষেত্রে তো ম্যাম হচ্ছে কিছু কমপ্লিকেশন হইতে পারে, যেমন ইনলার্জ মানে যে কোনো অর্গান যদি ইনলার্জমেন্ট হয়ে যায় তাহলে তো ম্যাম ওটা মানে প্রপারলি ফাংশনিং করতে পারবে না। so careful regulation of the cell division is important for healthy functioning of the cell, না শুধুমাত্র সেল ডিভাইড হলেই হবে না, তাদের প্রয়োজনীয় যে শক্তি, প্রয়োজনীয় যে খাদ্য, সেগুলোর যথেষ্ট সরবরাহ প্রয়োজন, তাই না? কথা কি শোনা যাচ্ছে? এখানে therefore যেটা হয় যে আমাদের জেনেটিক্যালি আমাদের কিছু প্রোগ্রামিং আছে, তাই না? এই ডিভিশন গুলো কন্ট্রোল করে, যেখানে প্রয়োজন, যত প্রয়োজন সেখানে ততটুকু পরিমাণ ডিভিশন হয়। তবে এই কন্ট্রোল সিস্টেমে যখন কোনো প্রজেক্ট দেখা যায়, যেমন
যেটা ক্যান্সারাস সেল, এক্সেসিভ ডিভিশন অফ দ্য সেল, তাই না? যখন এই কন্ট্রোল মেকানিজমে কোনো ধরনের সমস্যা হয়, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে একটু আগে যেটা বললাম যে জেনেটিক মিউটেশন, তাই না? সরাসরি ডিএনএ সোমাটিক যে ড্যামেজ যখন হয়, তখন বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন জনিত কারণে এই কন্ট্রোল মেকানিজম যখন ফল করে, তখন দেখা যায় যে আমাদের শরীরে, বিশেষ করে ক্যান্সারের কথাই বলবো, কমন একটা এক্সাম্পল। এছাড়া অন্যান্য অনেক ডিজিজ প্রসেস আছে যেগুলো আসলে এই জেনেটিক মিউটেশন জনিত কারণেই হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট যেগুলো ডিপ্রেশনে ভুগতে পারে, মানে এনার্জি ক্রাইসিসে ভুগতে পারে এক্সেসিভ সেল ডিভিশনের কারণে। সেগুলো যদি প্রয়োজনীয়, এদের এদের তো মেটাবলিজম হবে, তাই না? এরা তো মেটাবলিক্যালি কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অ্যাবনর্মাল সেলগুলো হাইলি, তাদের মেটাবলিক রেট অনেক হাই হয়, তখন তারা হেলদি সেলের যে মেটাবলিক প্রোডাক্ট সেগুলো কনজিউম করতে থাকে। এই কারণে হলো এই সেল ডিভিশন মিনিমাইজ করার জন্য যে বডিলি একটা ন্যাচারাল প্রসেস, সেটাই হচ্ছে সেলুলার সিনেসেন্স। খেয়াল করো তাহলে এই যে সিজেশন অফ দ্য সেল ডিভিশন খুব ইম্পর্টেন্ট, তাই না? টু কন্ট্রোল, টু রেগুলেট দ্য এক্সেসিভ সেল ডিভিশন। বিষয়টা কি ক্লিয়ার নাকি জটিল মনে হচ্ছে? ম্যাম বুঝতে পেরেছি। এই স্লাইডে দেখো এই বিষয়টা ক্লিয়ার করে লেখা আছে যে থ্রু বিলিয়ন্স অফ সেল ডিভিশন অকার ইন এ লাইফ টাইম ফর এ পার্টিকুলার হিউম্যান বিং। আমরা হিউম্যান বিং এর কথাই বলি, অন্যান্য স্পিসিসের কথা না বলি এখন। অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি, কিন্তু যদিও there are billions of cell division occur, within that they are very carefully maintained for maintenance, repair and quality control system of our life. কিন্তু তারপরেও কিছু র্যান্ডম মানে এরর হতে পারে, কিছু র্যান্ডম এরর হতে পারে, সে কারণে আমরা আমাদের লাইফ টাইমে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগে থাকি। একটা মানুষ সারা জীবন তার যে বায়োলজিক্যাল স্টেট, বিশেষ করে ফিজিক্যাল মেন্টাল স্টেট কিন্তু এক থাকে না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, 30-40 পর্যন্ত এভারেজ, অন অ্যান এভারেজ আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে, এরপরে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগি। তার কারণ হচ্ছে এই যে কিছু র্যান্ডম এরর হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই র্যান্ডম এরর গুলোর মানে এই এত এররের অ্যাকুমুলেশনে কোনো ম্যাটেরিয়াল ইফেক্ট রাখে না বেশিরভাগ সময়। খেয়াল করো, বেশিরভাগ সময় মানে আমরা নিজেরাও জানি না, আমাদের বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে আমাদের শরীরে অনেক ধরনের ডিস্ট্রাকশন হচ্ছে। আমরা প্রতিনিয়ত স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, প্রতিনিয়ত অ্যাবনর্মাল সিচুয়েশনের মধ্যে যাই, এনভায়রনমেন্টাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন ইনফেকশনের এগেইনস্টে আমাদের শরীর কিন্তু ফাইট করছে, কন্টিনিউয়াসলি ফাইট করছে, তাই না? তো বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় না একটা সময় আমরা রিকভারি করে যাচ্ছি। তো বেশিরভাগ সময় এই ধরনের এরর গুলো যেগুলো র্যান্ডমলি হচ্ছে আমাদের সেলের ভেতরে, সেগুলোর কোনো ম্যাটেরিয়াল ইফেক্ট ইউজুয়ালি থাকে না। মানে আমরা কোনো ডিজিজের মধ্যে, খুব মারাত্মক কোনো ডিজিজে পড়ে যাই না। এবং অনেক এই ধরনের এরর কিন্তু আবার হার্মলেসও হয়। ইভেন সেলগুলো তেমন কোনো হার্মের মধ্যে দিয়ে যায় না। কিন্তু সমস্যা হয় এই ধরনের এররের সাথে যখন এডিশনাল কিছু মিউটেশন অ্যাড হয়, এডিশনাল কিছু বিষয় অ্যাড হয়। যেমন ধরো কেউ জেনেটিক্যালি তার কিছু কিছু তার অলরেডি তার সোমাটিক কিছু ড্যামেজ আছে, এর সাথে ধরো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যোগ হলো, এর সাথে ধরো তার লাইফস্টাইলের কিছু স্ট্রেস, সে প্রচন্ড স্ট্রেসে থাকে। আমরা জানি স্ট্রেসে থাকলে খুব বেশি ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, এবং ফ্রি র্যাডিক্যাল হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ সেল, যার অ্যাটম যেটা, তার আউটার শেল কি থাকে, ক্ষুধার্ত থাকে, তার ইলেকট্রনের সংখ্যা কম থাকে। সে আশেপাশে থেকে যার কাছ থেকে পাচ্ছে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিজে তো নিউট্রালাইজ হতেই পারে না, আশেপাশের সেলগুলো তাদেরকেও ফ্রি র্যাডিক্যালে পরিণত করে।
সো এই যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর প্লাস অন্যান্য কিছু ফ্যাক্টর যখন কম্বাইন হয় তখনই আমরা বিভিন্ন অসুখ বিসুখে ভুগি। আদারওয়াইজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের শরীরে যে ন্যাচারাল যে ডিফেন্স মেকানিজম আমাদেরকে হেল্প করে এই ধরনের র্যান্ডম এরর কে এনগালফ করা বা অ্যাবজর্ব করতে। সো এই কথাটা এখানে বলা আছে, দ্য অ্যাকুমুলেশন অফ সোমাটিক মিউটেশন is an important part of the mechanism for the development of the cancer. এখানে স্পেসিফিক্যালি ক্যান্সারের কথাটাই উল্লেখ করা হয়েছে, বাট বিকজ দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমরা প্রত্যেকেই জানি ক্যান্সার মানেই হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, তাই না? ক্যান্সার মানেই হচ্ছে যে কোনো একটা সেল তার প্রয়োজনের অতিরিক্ত গ্রোথ, যেটা কিনা ডিজায়ার্ড না, আনডিজায়ার্ড, ক্ষতিকর। ক্যান্সারাস সেল ক্ষতিকর সেল। কেন ক্ষতিকর? বিকজ ইটসেলফ এটা খুবই টক্সিক। এর সাথে মানে ক্যান্সারাস সেলগুলো হাইলি কিছু কিছু ক্যান্সার সেল তার মেটাবলিক রেট খুব হাই থাকে, যার ফলে তারা যেগুলো মানে হেলদি সেল, সেই হেলদি সেলের প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো থেকে তাদেরকে ডিপ্রাইভ করে। কিছু ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর বলেছিলাম, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যেমন ধরো সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং ক্যান কজ ক্যান্সার, এটা একেবারে এস্টাবলিশ একটা বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি এটা প্রমাণ করে দিয়েছে। এর সাথে এই যে এখানে একটা ছোট্ট এক্সাম্পল যে এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে সিগারেট স্মোকিং ক্যান কজ ক্যান্সার, এবং এই ক্যান্সার থেকে ন্যাচারালি এই ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত যেই প্রসেস আমাদের বডিকে প্রোটেক্ট করে সেটার নামই হচ্ছে সেলুলার সিনেসেন্স। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সিনেসেন্সও কি করে, শরীরকে রক্ষা করতে পারে না, তখন আমাদের শরীরে এই ক্যান্সার বাসা বাঁধে। ক্যান্সার কি সবার হয়? 100-তে 100% মানুষের কি ক্যান্সার হয় বলতো? না ম্যাম। হয় না। সো ক্যান্সারের জন্য যারা প্রোন, বিভিন্ন ফ্যাক্টর আছে, যারা বেশি প্রোন তাদেরই ক্যান্সার হয়, সবার কিন্তু ক্যান্সার ডেভেলপ করে না। সো ক্যান্সার শুধুমাত্র ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কারণে হয় না, আমরা জানি এক্সট্রিনসিক ফ্যাক্টর যেগুলো বিভিন্ন সময় বিজ্ঞান প্রমাণ করেছে কিছু এক্সট্রিনসিক ফ্যাক্টরও কিন্তু রেসপন্সিবল। এখানে কিছু আরো টুকরো তথ্য আছে যেগুলো সেলুলার সিনেসেন্সের সাথে রিলেটেড। সো এগুলো তোমরা তোমাদের শর্ট নোটে লিখতে পারো, যেমন সেল সিনেসেন্স ইজ আ প্রসেস that allow the cell to stay alive but no longer be able to divide. একটা সেল সিনেসেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে সে কিন্তু মরে যাওয়া না। খেয়াল করো, এখানে একটা মিসকনসেপ্ট ডেভেলপ করতে পারে যে সেল ডিভিশন বন্ধ হয়ে গেল, দ্যাট মিন্স দ্য সেল ইজ নট নো মোর অ্যালাইভ, বিকজ বিষয়টা কিন্তু তা না। সেলুলার সিনেসেন্স হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে শুধুমাত্র সেল ডিভিশনটাই সিজ হয়, কিন্তু এক্সিস্টিং যে সেলগুলো সেগুলো কিন্তু অ্যালাইভ থাকে। বুঝেছো? জি ম্যাম। Cells that cannot divide do not develop into cancer and do not consume the substantial energy store that are needed each time for the cell divide. যেহেতু তারা ডিভিশনের মধ্যে যাচ্ছে না, এক্সেসিভ সেল তৈরি হচ্ছে না, সো ক্যান্সার উৎপাদন হচ্ছে না ইনশাআল্লাহ। আমরা বলতে পারি ডাইরেক্টলি যে সেলুলার সিনেসেন্স ইজ আ প্রসেস which can prevent cancer. Senescence protect the individual from the consequence of uncontrolled cell proliferation which could otherwise cause cancer. একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা। Although senescent cells remain alive and metabolize for long period, their accumulation in an organ over time limit their bodily ability to repair damage and adapt to change. দেখো, যদিও সিনেসেন্ট সেল তারা বেঁচে আছে, কিন্তু এক্সেসিভ সিনেসেন্ট সেল যদি কোনো স্ট্রাকচারে হয় সেক্ষেত্রে সেই স্ট্রাকচার কি তার স্বাভাবিক কাজ করতে পারবে? ধরো সেখানে কোনো ধরনের যদি সোমাটিক ড্যামেজ থাকে, সে ড্যামেজ রিপেয়ার করার ক্ষমতা কিন্তু তার থাকবে না।
যদি কোনো ড্যামেজ না থাকে ইটস ওকে, সে হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা টেনে হিচড়ে চালায় নিতে পারবে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ যে কোনো ধরনের সোমাটিক ড্যামেজ যদি হয় সেখানে, সেটা থেকে রিকভারি করা কিন্তু তার জন্য কষ্ট হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে এইজিং, সেই বিষয়টাই হচ্ছে এইজিং। আমরা কি এই বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছি যে এই যে সেলুলার সিনেসেন্স, এটা একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন, একটা প্রোটেক্টিভ মেকানিজম অফ বডি to prevent some sort of dangerous event within our body, but cellular senescence itself, it can cause problem to our life because cellular senescence can cause aging, এবং যার যত বেশি দ্রুত, যার সেলগুলো যত বেশি দ্রুত সিনেসেন্সের মধ্যে দিয়ে যাবে এবং সে যত বেশি সেকেন্ডারি প্রবলেমের শিকার হবে, তার কিন্তু এই রিপেয়ার মেকানিজম তত নেগেটিভলি ইনফ্লুয়েন্স হবে। এখানে কিছু রেকমেন্ডেশন আছে, রিডিং রেকমেন্ডেশন। তোমরা আমার মনে হয় জিনিসটা যদি তোমরা নিজেরা একটু একটু দেখে আসো অ্যাপার্ট ফ্রম মাই লেকচার নোটস, সেক্ষেত্রে তোমাদের বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, যদি সরাসরি লিঙ্ক ওপেন না হয় সেক্ষেত্রে তুমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে তোমার যে ব্রাউজার, সেখানকার যে সার্চ বার, সেখানে গিয়ে পেস্ট করে তোমরা এগুলোকে অ্যাক্সেস করে নিতে পারো। কিছু অথেন্টিক সোর্স দেয়া আছে, হ্যাঁ, অথেন্টিক সোর্স দেয়া আছে। এই সোর্স গুলো সোফার অথেন্টিক, ভালো সোর্স থেকে নেয়া। তোমরা নিশ্চয়ই জানো এখন ভালো সোর্স খারাপ সোর্স সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তো আমরা সায়েন্টিফিক সোর্স হিসেবে শুধুমাত্র যে স্কলারলি আর্টিকেল অ্যাক্সেস করি তা না, এর সাথে আরো কিছু সোর্স আছে, কিছু অথেন্টিক কিছু ওয়েবসাইট আছে, যেমন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যে তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি, মোটামুটি অথেন্টিক আমরা ধরে নিতে পারি। এছাড়াও বিভিন্ন স্কলারলি আর্টিকেলস আছে, বই আছে, কিছু ইন্টারনেটের কিছু স্পেসিফিক সাইট আছে, উইকিপিডিয়া আছে। উইকিপিডিয়া যদিও উইকিপিডিয়া থেকে তোমরা জাস্ট বেসিক ইনফরমেশনটা, একটা যে কোনো তথ্য, যে কোনো একটা টপিক, সেটাকে প্রাইমারি মানে এক্সপ্লোর করতে চাইলে প্রাইমারিলি, সেক্ষেত্রে তোমরা উইকিপিডিয়া থেকে সাহায্য নিতে পারো, জাস্ট একটা প্রাইমারি ধারণা। কিন্তু যদি ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং চাও, সেক্ষেত্রে তোমাকে আরো বেটার সোর্সের দিকে যাইতে হবে। বুঝেছো? তো যে কোনো সোর্সকে বিশ্বাস করার কিছু না। ইন্টারনেটে অনেক ফ্লোটিং সোর্স থাকে, অনেক ফ্লোটিং তথ্য, ডেটা তোমরা পাবা, যেগুলোর অথেন্টিসিটি যাচাই করে নিতে হবে, ঠিক আছে? হুটহাট যা খুশি তাই। এখানে স্কলারলি আর্টিকেল আছে 2টা, মূলত সেখান থেকেই নেয়া। আমি তোমাদেরকে রেকমেন্ড করি এই আর্টিকেল গুলো তোমরা একটু পড়ো, হ্যাঁ? না বোঝো কোনো সমস্যা নাই, আমার লেকচার আসলে মূলত এই 2-3টা জায়গা থেকে নেয়া। তো তোমরা চাইলে এই বিষয়গুলোকে কোরিলেট করতে পারবা। তুমি যখন এখন যদি এই লেকচারটা পড়ে তারপরে আর্টিকেল গুলো পড়ো, সেক্ষেত্রে কোরিলেশন করতে সুবিধা হবে, সহজে কোরিলেট করতে পারবা। তাহলে আমরা আসলে এই লেকচার থেকে কি জানলাম? আমরা মূলত এই লেকচারে আমরা এইজিং রিলেটেড যে থিওরি গুলো বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন সময় এখন পর্যন্ত যেগুলো পপুলার থিওরি গুলো আছে, সেগুলো নিয়ে আমরা পড়লাম। কিছু আমরা পড়েছি প্রোগ্রাম থিওরি, আমরা পড়েছি ট্র্যাডিশনাল থিওরি এবং মডার্ন থিওরি। তার মধ্যে মডার্ন থিওরির মধ্যে আমরা পড়েছি প্রোগ্রাম থিওরি, ড্যামেজ এরর থিওরি। প্রোগ্রাম থিওরির আন্ডারে আমরা পড়েছি প্রোগ্রাম লংজিভিটি থিওরি, এন্ডোক্রাইন থিওরি, ইমিউনোলজিক্যাল থিওরি। ড্যামেজ এরর থিওরির মধ্যে আমরা পড়েছি ওয়্যার টিয়ার থিওরি, রেট অফ লিভিং থিওরি, ক্রস লিঙ্ক থিওরি, ফ্রি র্যাডিক্যাল থিওরি, সোমাটিক ডিএনএ ড্যামেজ থিওরি।
এরপরে আমরা কিছু অ্যাসোসিয়েটেড কিছু তথ্য নিয়ে মানে বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে সেলুলার টার্নওভার অ্যান্ড সিনেসেন্স, সেল ডিভিশনের প্রয়োজনীয়তা, যদি সেলুলার সিনেসেন্সের প্রয়োজনীয়তা, কিভাবে ক্যান্সারের প্রোডাকশন হয়, এই বিষয়গুলো আমরা পড়েছি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, আমি একটা পরীক্ষা নিতে চাচ্ছিলাম তোমাদের। এখন তোমাদের কি বর্তমানে কি চলতেছে বলো তো? বললাম যে পঞ্চম লেকচারের পরে আমি একটা পরীক্ষা নিব তোমাদের। সো প্লিজ বি রেডি ফর দ্যাট। হ্যাঁ, অনলাইন এক্সাম। কার কোনো প্রশ্ন না থাকলে ইউ ক্যান লিভ। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম সেলুলার সেনেসেন্টের সাথে কি ইমিউনোলজি কোনো সম্পর্ক আছে? ইমিউনিটির জি ম্যাম। কোয়েশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে বলো। ম্যাম সেলুলার সেনেসেন্ট যেটা হচ্ছে আমাদের ক্যান্সার প্রিভেন্ট করতে হেল্প করে, যেটা আমরা জানলাম একটু আগে। তো ক্যান্সার তো অনেক সময় ইমিউনোডেফিসিয়েন্সি কারণেও হতে পারে। তো সেই ক্ষেত্রে সেলুলার সেনেসেন্টের সাথে ইমিউনোলজির কি সম্পর্ক থাকতে পারে ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে? ডেফিনেটলি থাকতে আর পারে। যদি ইমিউন সিস্টেম দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম, আমরা যখন ফ্রি রেডিক্যাল থিওরি পড়েছিলাম, তাই না? আমরা যখন ফ্রি রেডিক্যাল থিওরি পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম বলতো? তুমি নিজেই কোরিলেট করতে পারবা। হ্যাঁ ম্যাম ফ্রি রেডিক্যাল হচ্ছে গিয়ে এক ধরনের না, টক্সিক। আমি আসলে ফ্রি রেডিক্যাল কি সেটা জানতে চাচ্ছি না। ওই ইভেন্ট সম্পর্কে একটু বলো, যে ইভেন্ট আমরা পড়েছিলাম। আমি যদি এক কথায় উত্তর দিই তাহলে ইয়েস দেয়ার ইজ, কিন্তু কিভাবে সেটা জানার জন্য আমাদেরকে একটু একটু পিছন দিকে আমরা যদি একটু তাকাই, আমরা অলরেডি এই বিষয়টা পড়েছি। আমাদের ইমিউন সিস্টেম কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের সাথে কিন্তু আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমের একটা একটা কানেকশন আছে, তাই না? Those who have better immunity will have less physical assault, তাই না? বিভিন্ন বিষয় থেকে, যেমন ধরো এনভায়রনমেন্টাল যে ক্ষতিকর যে প্রভাব, সেটা থেকে সে অপেক্ষাকৃত যার ইমিউনিটি কম তার চেয়ে বেটার থাকবে। আমরা আসলে সেলুলার সিনেসেন্স হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। যদি কারো ইমিউন সিস্টেম যদি পোর হয়, সে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন বিভিন্ন বিষয়ের প্রতি এক্সপোজার, যেমন তার শরীরে যখন কোনো ধরনের মাইক্রো অর্গানিজম, ক্ষতিকর মাইক্রো অর্গানিজম প্রবেশ করবে, সেই ক্ষেত্রে কি হবে? যেহেতু তার ইমিউন সিস্টেম দুর্বল, তাকে প্রোটেকশন দিতে পারবে না এবং সে বিভিন্ন ধরনের ডিজিজ প্রসেসে ভুগবে। ঠিক আছে? এবং সেটা যদি সরাসরি সেল ডিভিশনের সাথে রিলেটেড হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা আমরা বলতে পারি যে ইট ক্যান কজ দেয়ার কুড বি আ রিলেশনশিপ। জি ম্যাম, বুঝতে পারছি। কোর ইমিউনিটির সাথে যদি আমরা বলি যে আমাদের অ্যাকর্ডিং টু এক্সিস্টিং থিওরি, আমরা যে কয়টা থিওরি পড়ছি, সেই কয়টা থিওরির মধ্যে বিশেষ করে ফ্রি রেডিক্যাল থিওরি এটা বলে যে যাদের ইমিউন সিস্টেম দুর্বল তারা ফ্রি রেডিক্যাল জনিত যে সমস্যা, যেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস, না, সেটাতে বেশি ভোগে। এবং যারা অক্সিডেটিভ স্ট্রেসে লং পিরিয়ড অফ টাইম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের মনে আছে অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে আমি আলোচনা করেছিলাম। জি ম্যাম। সো সে যদি অক্সিডেটিভ স্ট্রেসের এক্সপোজারে অনেক বেশি সময় ধরে থাকে, সেক্ষেত্রে তার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে ক্যান্সারের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর, একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে, মানে ক্যান্সার প্রোডাকশনের জন্য একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে এই অক্সিডেটিভ স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উত্তরটা কি সহজ হলো নাকি কঠিন মনে হচ্ছে? জি ম্যাম, আমি যদি ধারণা। এরকম হয় যে এক কথায় উত্তর দিলে ইয়েস, আর যদি বিষয়টাকে বুঝায় বলতে, মানে এটাকে ইলাবোরেটলি বললে, আমি এতক্ষণ যেটা বললাম সেভাবে বলতে হবে।
তো যদি কোনো ধরনের কোয়েশ্চেন এরকম থাকে যে is there any relation with cancer and senescence, sorry, immunity and senescence. আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এইজিং এর যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো আমরা আলোচনা করছিলাম, তাই না? তো আমাদের বায়োলজিক্যাল থিওরি, যে কয়েকটা বায়োলজিক্যাল থিওরি পড়লাম, সেখানকার থিওরির মধ্যে একটা থিওরি হচ্ছে সোমাটিক ডিএনএ ড্যামেজ থিওরি। সেই সোমাটিক ডিএনএ ড্যামেজ থিওরি পড়তে গিয়ে আমরা জানলাম যে আমাদের ন্যাচারালি আমাদের ডিএনএ ড্যামেজ কে প্রোটেকশনের জন্য আমাদের বডিরই একটা মেকানিজম, যেটাকে আমরা বলি সিনেসেন্স, যে যেহেতু সেল ডিভিশনের সাথে সাথে ডিএনএ ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা একটা লিমিট পড়েছি, কত একটা লিমিট পড়েছি, তাই না? 50 থেকে 60 বার পর্যন্ত, মানে এই পর্যন্ত যে ডিভিশন সেটা অ্যালাউ করে। এরপরে থেকে সেলগুলো সিনেসেন্ট হতে থাকে, মানে হচ্ছে ডিভিশন ক্যাপাবিলিটি কমে যায়, একসময় সিজ হয়ে যায়। এর কারণ হচ্ছে অ্যাবনর্মাল সেলুলার গ্রোথকে কন্ট্রোল করা, এবং আমরা সবাই জানি অ্যাবনর্মাল সেলুলার গ্রোথ ক্যান কজ ক্যান্সার, এন্ড সামটাইমস ক্যান্সার কুড বি লাইফ থ্রেটেনিং। বিশেষ করে খুব ভাইটাল কোনো স্ট্রাকচারে যদি ক্যান্সার হয়, এবং সেটা যদি সেই ক্যান্সারের যদি প্রোডাকশন বা কি বলে ডেভেলপমেন্ট যদি খুব দ্রুত হয়, এবং সেই ক্যান্সার যদি মেটাস্টেটিক হয়, মানে ধরো ক্যান্সার সেল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, একটা জায়গায় ছিল পরবর্তীতে বিভিন্ন স্ট্রাকচারে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং। আবার মেটাস্টেটিক না হলেও কিছু কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারে যদি ক্যান্সার ডেভেলপ করে, সেই ক্ষেত্রে ওই স্ট্রাকচারের ইম্পর্টেন্সের কারণেও কিন্তু লাইফ থ্রেটের মধ্যে পড়ে যেতে পারে। যেমন ধরো তোমার ব্রেইন একটা ভাইটাল স্ট্রাকচার, ব্রেইনের আবার বিভিন্ন জায়গা আছে, ব্রেইনের কিছু কিছু অংশ যেগুলো আমাদের বেসিক যে আমাদের বায়োলজিক্যাল যে ফাংশন গুলো মেনটেন করে, সেখানে যদি কোনো ক্যান্সার হয়, তাই না? যেমন ব্রেইন স্টেমে যদি কোনো ধরনের ক্যান্সার ডেভেলপ করে, সেই ক্ষেত্রে মানুষ কত দ্রুত মারা যাবে চিন্তা করে দেখো। কারণ ব্রেইন স্টেম কি করে, আমাদের যে ভাইটাল যে ফাংশন গুলো, আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল, তারপর হচ্ছে আমাদের হার্টের কন্ট্রোল, রেসপিরেটরি কন্ট্রোল, এইসব কন্ট্রোল সেন্টারে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে খুব দ্রুত মৃত্যু হবে, তাই না? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে শাহানা? জি ম্যাম। তোমরা কাইন্ডলি লেকচার গুলো একটু পড়ো, হ্যাঁ, প্রতি ক্লাসের পরে একটু সময় করে এখন পড়ো। এখন সময় না হলে আর কখনো সময় পাবে না। এখন তোমাদের ইনভলভমেন্ট কিন্তু অনেক কম। তোমরা যদি এখন থেকেই যদি রেগুলার বেসিসে এগুলো না পড়ো, সারা জীবন অজানা থেকে যাবে। হয় কারণ আনফরচুনেটলি আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ফিজিওথেরাপি প্রফেশন এখানে কিছু স্টেরিওটাইপ প্যাটার্ন ডেভেলপ করছে। তুমি যাবা 4 বা 5 বছরের প্রশ্ন মুখস্থ করবা, কিংবা 4-5 বছরেরও করতে হবে না, হয়তো একটা শর্ট সাজেশন পেয়ে যাও তোমরা, সেগুলো মুখস্থ করবা, গিয়ে খাতায় লিখবা, এক্সেলেন্ট মার্ক পাবা, হয়তোবা সেটা সম্ভব। কিন্তু যদি সত্যি ফিজিওথেরাপিস্ট হতে চাও, ডাক্তার হতে চাও, রোগীর চিকিৎসা করতে চাও, ডায়াগনোসিস করতে চাও, তাহলে তো পড়তে হবে, তাই না? এখন দ্য চয়েস ইজ ইয়ার্স। তোমরা কি মুখস্থ বিদ্যায় পারদর্শী হবা, নাকি তোমরা বুঝে মানে নলেজেবল ফিজিওথেরাপিস্ট হবা, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমার পরীক্ষা কিন্তু গদবাঁধা পরীক্ষা হবে না, ঠিক আছে? So you have to read each and every line of your lecture notes, including the resource. আমি যে এডিশনাল রিসোর্স গুলো দিব, সেগুলো সহ পড়ে আসতে হবে। So if you want time, then take your time. যদি মনে করো যে 5 লেকচারের পরে
একটা সপ্তাহ তোমাদের সময় লাগবে, ওকে, নো প্রবলেম। শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল শোনো, আগামীকাল বুধবার তাই না? আগামীকালের ক্লাসটা আমি নিতে পারবো না, সো নেক্সট উইক ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ রিফাত, আল্লাহ হাফেজ। প্রেজেন্ট।